শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সন্ধ্যায় বঙ্গভবন থেকে পাঠানো এক বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। আমরা বঙ্গভবনে যেতে চাই, সরাসরি শওকত রাব্বি সিদ্দিকী সেখান থেকে যোগ দিয়েছেন। এই মাত্র কেন্দ্রীয় যে সমন্বয়ক সার্জিস আলম তিনি অবস্থান নিয়েছেন, একই সাথে অন্যান্য যে সমন্বয়ক আছেন যারা তারাও আছেন। মূলত তারা 3:30টার দিকে একত্রিত হয়ে স্লোগান দিচ্ছেন। তাদের একটাই দাবি, তারা বলছেন যে এক দফা এক দাবি, শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, অর্থাৎ রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে তারা এখানে একত্রিত হয়েছেন। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় ঘণ্টা বেজে গেছে। তিনি কখন পদত্যাগ করবেন? আজকে বিকালে, আজকে সন্ধ্যায়, রাতে, নাকি আগামীকাল? আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে এক দফা এক দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না। 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা, ডিজিএফআই, আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল, সেগুলো আড়ালে, তারা প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সৈয়দ ফারুকী। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা জানেন ইতিমধ্যে দেশের যে রাজনীতি বা দেশের যে বর্তমানে চলমান পরিস্থিতি চলতেছে, তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওর অংশবিশেষ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব, সবাই এক মুহূর্ত না টেনে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখে আপনার মতামত কমেন্টে জানাবেন। দর্শক, আর বেশি কথা বলাচ্ছি না, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাদের ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের এই চ্যানেলটিতে এখন নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে। আর বেশি কথা বলেছেন, আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা, ডিজিএফআই, আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল, সেগুলো আড়ালে, তারা প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে। দর্শক, ধানমন্ডি 32-এ সন্ধান মিলেছে আয়নাঘরের, এমন সংবাদ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে এবং সেই আয়নাঘরটি দেখতে কেমন এবং সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত কি সেটি আয়নাঘর কিনা বা সেটি আসলে দেখতে কেমন সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে ধানমন্ডির 32-এ শেখ মুজিবুর রহমানের বাড়িতে এসে পৌঁছেছে এবং দেখানোর চেষ্টা করছি যে আয়নাঘরের কথা বলা হচ্ছে এবং যে আয়নাঘর নিয়ে তুলপাড় শুরু হয়েছে, সে ঘরটি আসলে দেখতে কেমন এবং আদৌ থেকে সেটি আয়নাঘর কিনা সেটি দেখার জন্য কিন্তু এই মুহূর্তে এবং আপনাদেরকে দেখানোর জন্য এই মুহূর্তে ধানমন্ডি 32 শেখ মুজিবুর রহমানের বাসভবনে একটি ভয়ানক গর্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অনেক গভীর দেখা যাচ্ছে। পাশাপাশি আরো একটি গর্ত দেখতে পাচ্ছি এবং এটিও কিন্তু অত্যন্ত গভীর। একটু কথা বলি আপনার সাথে, আয়নাঘর কিনা ধরতে হবে না, এটা আয়নাঘরের মতো লাগতেছে। কারণ পূর্বে যেখানে দেখছি আমরা, ওখানে মনে হচ্ছে যে আয়নাঘরের যে সুরঙ্গ সিস্টেম, এটা তো সেই সুরঙ্গ সিস্টেমই করা হয়েছে। ওখানে যা দেখতেছি মনে হচ্ছে যে আয়নাঘরে আর কি, কিন্তু সঠিক আমরা জানি না, কিন্তু মনে হচ্ছে আয়নাঘরের মতো আর কি। নিচে অনেক গভীর, আবার ছোট ছোট সুরঙ্গ আছে, ওই পাশে 2টা সুরঙ্গ, এই পাশে সুরঙ্গ, আবার নিচে মনে করেন যে যা দেখা যাচ্ছে আয়নাঘরের মতোই লাগতেছে। সরকার তো বিভিন্ন জায়গায় আয়নাঘর বানাইছে, আয়নাঘর বানাই আবার মানুষকে শাস্তিও দিচ্ছে, বহুত লোককে শাস্তি দিয়েছে। কারণ আপনি দেখেন, একটা 5 তলা নতুন ভবন করা হচ্ছে, উপরে যদি 5 তলা হয়, নিচে আরো 5 তলা। নিচে কেন 5 তলা করা হয়েছে? আমরা যেটা সন্দেহ করতেছি যে শেখ হাসিনা, ডিজিএফআই, আপনার পুলিশ দিয়ে যে আয়নাঘরগুলো পরিচালনা করতেছিল, সেগুলো আড়ালে, তারা প্রশাসনেরও আড়ালে, তাদের যে বিশ্বস্ত প্রশাসন আছে তাদেরও আড়ালে নিজের দলীয় নেতাকর্মীর মাধ্যমে একটা আয়নাঘর সে এখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছিল। পানিতে ভরপুর, ভিতরে কি আছে সেটা আমরা এখনো জানতে পারতেছি না।
আমরা প্রশাসনকে বলবো সেগুলো খুঁজে দেখতে এই আছে এটার ভিতরে। আপনার মনে হয় আপনারা গেলে দেখতে পারবেন যে এখানে 3 তলা এবং 4 তলা অনেকগুলো এখানে রুম আছে, অনেকগুলো রুম আছে, রুমের ভিতরে অনেক পানি আছে, পানির জন্য আমরা যাইতে পারি না। যতটুকু সম্ভব আমরা নিচে নামছি, অনেকগুলো রুম আছে। আমরা নিচে ঢুকছি আন্ডারগ্রাউন্ডের নিচে কোনো গাড়ি পার্কিং নাই, এখানে খাড়া সিঁড়ি, এটাই একটা আয়নাঘর। হয়তো এখানে নতুন সিস্টেম করছিল আমাদের এই জুলাই আন্দোলনে যারা ছিল বা জুলাই আন্দোলন যারা করছে এদেরকে হত্যা করে হয়তো এখানে রাখার একটা সিস্টেম করছে। যদি জুলাই আন্দোলন সফল না হইতো তাহলে দেশের জনগণ ছাত্র যা আছে এদেরকে হত্যা করে এখানেই রাখা হয়। এখানে ছোট ছোট রুম আছে, পানির নিচেও রুম আছে। দেখেন আপনি ওই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই যে খাড়া সিঁড়ি দেখা যাইতেছে, এই সিঁড়ির নিচে আপনার রুম আছে। এখানে পানি দিয়ে দোসররা পানি দিয়ে ভরে রাখছে, এটা একটা নতুন আইনগর সৃষ্টি করছে। তারা জানছিল যে আমরা 141 পর্যন্ত থাকবো, এই জন্য নতুন আইনগর এখানে একটা তৈরি করছে। এখানে নিচে এখন 2 তলা খোলার নিচে এখনো আছে। এটা নির্মাণ কাজ শেষ করতে পারি না, ওনার তো শেষ বিদায় ঘন্টা বেজে গেছে, এই জন্য নতুন আইনগরটাও চালু করতে পারে নাই। এটা গাড়ির পার্কিং আন্ডারগ্রাউন্ড মানুষের 2 তলা থাকতে পারে, মানুষের 2 তলা থাকতে পারে, কিন্তু 2 তলা ওদিকে কোনো আয়নাঘর থাকতে পারে না, আন্ডারগ্রাউন্ড থাকতে পারে না। এরকম একটা হইতে পারে আয়নাঘর, এরকম একটা, এটা গুজব ধরা যায় না, গুজবের একটা সিস্টেম থাকে, কিন্তু এটা গুজব ধরা যায় না। এটা একটা দ্বিতীয় আয়নাঘর হতে পারে, এটা নিচে একটা, কেউ বলছেন আয়নাঘর, কেউ বলছে গুজব। এখন আপনি কি বলবেন? এটা আমি আয়নাঘরই ধরতে পারি অবশ্যই। আমি যতদূর দেখলাম সেটা তো মনে হচ্ছে যে আয়নাঘর। আমরা শাসিরার যে কার্যক্রম বা আয়নাঘরের যে দৃশ্যগুলো দেখছি, যে ভয়ঙ্কর দৃশ্য, আমার কাছে দেখে মনে হচ্ছে যেটা আসলে আয়নাঘর। এখানে হয়তো অগণিত মানুষকে তারা ওই সময়টাতে 5ই আগস্টের আগে তারা এখানে রাখছে, এটাই আমার কাছে মনে হচ্ছে। যে ভয়াবহ দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে, আমার কাছে সেটাই মনে হচ্ছে। এটা দেখতে কেমন ভয়ঙ্কর, এটা একটা ভয়ঙ্কর দৃশ্য। কারণ এইরকম বিল্ডিং এর নিচে এরকম ছাড়া, এই আয়নাঘর ছাড়া আমরা যে আয়নাঘরের একটা উদাহরণ পাইছি মিডিয়ার মাধ্যমে 5 তারিখের পরে, ঠিক আছে, 5 তারিখের পরে যে আমরা আয়নাঘরের ধারণা পাইছি মিডিয়ার মাধ্যমে, এইটা যেটা দেখতেছি তা থেকে আমরা এটা বলতেই পারি যেটা আয়নাঘর। এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী একটা ঝড় তুফান, সাইক্লোন, প্লাবন যা আছে চলছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবগুলো শক্তি এখন একত্রিত। এবার আওয়াজ উঠছে ভাই রাষ্ট্রপতির ইস্যুতে। শাহাবুদ্দিন চুপ্পু, আওয়ামী লীগ সরকারের সবাই আতঙ্কে টেনশনে দিন কাটাইলেও মোটামুটি অনেকটা ভালো অবস্থানে ছিলেন শাহাবুদ্দিন চুপ্পু। মেন আজকে ধানমন্ডি 32 নম্বর থেকে আওয়াজ উঠছে যে আপনার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কড়া স্লোগান আমরা শুনতে পাচ্ছি। 1 দফা 1 দাবি, চুপ্পুর পদত্যাগ, 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 চুপ্পুর পদত্যাগ। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফাঁসি চাই, ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই ইত্যাদি স্লোগান দিতে থাকে উত্তেজিত জনতা। তো জনতার স্লোগানের এক পর্যায়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অতি সত্বর পদত্যাগ করতে হবে, এই দাবি এখন উঠেছে। তো প্রশ্ন উঠছে যে এই মুহূর্তে যদি আবার এই উত্তাল ঢেউ, গতকালকে যেমন কোন কোন গণমাধ্যম বলছিল 50,000 থেকে 60,000 70,000 মানুষ ধানমন্ডি 32-এ জড়ো হয়েছিল। ইভেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বাড়ি ঘরে যেভাবে অগ্নিসংযোগ, লুটপাট চলছে, এখন আজকে রাত্রে আমি জানি না কি ঘটে, এমনও হইতে পারে এই ঢেউ হঠাৎ করে পিনাকি অথবা ইলিয়াস যদি একটা স্ট্যাটাস দেন রাষ্ট্রপতির বাসভবন, আমার ধারণা মুহূর্তের মধ্যেই 50,000 1 লক্ষ মানুষ ওইদিকে জড়ো হয়ে যেতে পারে। আর যদি এমনটাই হয় তো রাষ্ট্রপতি চুপ্পু তিনি আসলে পালানোরও সুযোগ পাবেন না, কারণ কার্যত সেখানে সেনাবাহিনী যদি শক্তিশালী স্ট্যান্ড নেয় তাহলে এখানে গুলি ছুটতে হবে। উত্তাল জনতা গুলিরে ভয় পাচ্ছে না রাইট নাও। গতকাল গভীর রাতে গাজীপুরে খুবই অ্যালার্মিং একটা ঘটনা ঘটেছে। রিপোর্ট যেভাবে পাওয়া গেল তাতে খুব খারাপ কিছু হয়ে গেছে, আমরা আশা করব সেটা হয়নি, কিন্তু তারপর এটা খুবই অ্যালার্মিং। অনেকগুলো দিক থেকে এটা দেখা যায় এবং যেটা আমাদের জন্য খুবই একটা ভয়ের বার্তা দেয়। গতকাল বেশ রাতের দিকে ফেসবুকে প্রথম আসছিল যে ওখানে রীতিমতো আমাদের স্টুডেন্টদের 2-3 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন,
কিন্তু সেটা না হলেও পরিস্থিতি যথেষ্ট খারাপ, কিন্তু যা হলো সেটা একটু আগে জানি এবং আমরা সরকারের নির্লিপ্ততা এবং সরকার যেভাবে তার কাজ চালাচ্ছেন, তারা বাংলাদেশের জন্য বড় বিপদ তৈরি করতে যাচ্ছেন। আমি এখন আর রাগ ঢাক না করে সরকারকে এই ব্যাপারগুলোতে আরো শক্তভাবে অ্যাকিউজ করতে চাই। 6 মাস পর নিশ্চয়ই সরকারকে আর খুব সফটলি বলার জায়গা নেই, কারণ যখন দেখছি আমাদের দেশের একটা গণ অভ্যুত্থানের যে সুফল, একটা গণ অভ্যুত্থানের পরে যে ডেমোক্রেটিক ট্রানজিশন, সেটা যখন এই সরকারের অথর্বতা এবং অক্ষমতার জন্য হ্যাম্পার্ড হচ্ছে, তখন কথা বলতেই হবে। প্রথমত হেডলাইন এরকম, গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলা, মাইকে ঘোষণা দিয়ে মারধরে আহত 15। নিউজটা একটু ডিটেল পুরোটা পড়ি। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়েছেন বিক্ষুব্ধ জনতা। এ সময় স্থানীয় কিছু ব্যক্তি তাদের কয়েকজনকে আটক করে মারধর করেন। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসী পুলিশ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাত 9টার দিকে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়িতে হামলা চালান। তারা বাড়ির ভেতরে ঢুকে ভাঙচুর করেন। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন। তারা ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুর কাজী তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে পাঠান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে ঢাকায় পাঠানো হয়েছে। জয়দেবপুর থানার পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ফুটেজে দেখা গেছে কয়েকজনকে মারধর করা হচ্ছে। আহতদের নাম আছে এখানে। সিভিল সার্জন বলেছেন 15 জনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে 3 জনের অবস্থা খারাপ বলে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ যেটা জানিয়েছে সেটা হচ্ছে, প্রাথমিকভাবে জানা গেছে ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন হামলাকারীদের আটক করে মারধর করেন। 12-13 জন আহত হয়েছে। যেটা ইন্টারেস্টিং সেই জায়গাটাও আসে। এখানে রাত পৌনে 2টার দিকে তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা ছাত্ররা গাজীপুরের নেতা, এই কথা হলো খুব মন দিয়ে শুনি। শুক্রবার রাতে আমাদের কাছে খবর আসে ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে। এটি শোনার পর প্রতিহত করতে আমাদের শিক্ষার্থীরা রওনা হন। দ্রুত 15-16 জন ঘটনাস্থলে চলে যান। সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে। এতে বাধা দিলে পেছন থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যায়। তাদের হাতে রামদাসহ বিভিন্ন অস্ত্র ছিল। অন্য শিক্ষার্থীরা আসার আগেই 15 জনকে ছাদে নিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে অন্যান্য শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে তাদেরকেও পেটানো হয়। এরপর মার্চ টু গাজীপুর। অনেকগুলো প্রশ্ন হচ্ছে, বয়ানের ভিন্নতা আছে। মানে বলা হচ্ছে, পুলিশ যেটা বলছে সেটা হলো ছাত্র জনতা পরিচয় দিয়ে কিছু মানুষ ওই বাড়ি ভাঙচুর করতে চায়, লুটপাট করতে চায়। খুবই সম্ভব, কারণ গত 2-3 দিনে বাংলাদেশে যা হচ্ছে এবং যেভাবে কিছু মানুষ এটাকে উস্কে যাচ্ছেন, গিয়েছিলেন একটা সময় এবং এটার পক্ষে সাফাই গাইছেন, এবং কেউ এটার বিরুদ্ধে একটু কথা বললেও তাকে সুশীল টুশীল বলে, এবং এটা সুশীল তো হচ্ছে সবচেয়ে ছোট গালি, আর ভয়ঙ্কর সব গালিগালাজ করে তাকে আক্রমণ করে থামিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাতে এটা খুব স্বাভাবিক। হতেই পারে এরা ছাত্র জনতা, আবার হতেই পারে যখন এই ঘটনাগুলো ঘটে তখন কিছু পিওর চোর ডাকাত ছাত্র জনতা নাম দিয়ে এই কাজগুলো করবে। এটাই আশঙ্কার জায়গা ছিল। এটাই 32 নম্বরের ঘটনার পর অন্যান্য জায়গায় যখন ঘটনা ঘটছে, 32 নম্বরের ঘটনার সাথে সাথে বাকিগুলো প্রথম দিন 3-4টা একসাথে ঘটেছে, এরপর পরের দিন ঘটলো এবং সিস্টেম্যাটিকলি ঘটতে যাচ্ছে। এবং এই রকম মবকে উস্কালে আসলে থামানো যায় না। আর ওই যে বারবার বলছি, যাদের প্রতি কন্ট্রোল আছে, যখন এটা করবেন না বলার পর যে মানুষগুলো থামবে, যে মানুষগুলো ফলো করে, এর বাইরে আরো মানুষ আছে, নানান ভেস্টেড ইন্টারেস্টের মানুষজন আছে, তারা তাদের উদ্দেশ্য সফল করতে নেমে যাবেন। সুতরাং ছাত্ররা এটা করতেই পারেন, ছাত্র জনতা, কারণ সবাই কমান্ড শোনেন নাই। তারা এটাকে লুটপাটের জন্য না, তারা এটাকে স্বৈরাচারী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ মানুষ মোজাম্মেল হক মন্ত্রী ছিলেন এবং তার বাড়িটাও স্বৈরাচারের একটা নিশ্চিতভাবে প্রতীক। সুতরাং সেটা ভাঙা যায়, সেটা লুটপাট করা যায়। ছাত্ররা হলে লুটপাট করলো না, ভাঙলো। আর কিছু চোর ডাকাত গিয়ে সেই নাম দিয়ে ভাঙবে, লুটপাট করবে। বাংলাদেশে এখন ছাত্র জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে যে কোনো কিছু করে ফেলার মতো একটা পরিস্থিতি আছে, সত্যিকার অর্থেই আছে। কয়েকদিন আগে, 2 বা 3 দিন আগে উত্তরার একটা থানাতে গিয়ে, কারা করেছিল জানি না, কিন্তু তারাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিয়ে থানা থেকে তাদের
গ্রেফতারকৃত একজন ছাত্রকে আনার জন্য গিয়েছিল এবং যথেষ্ট মিসবিহেভ পুলিশের সাথে করেছে। ইভেন রিয়াকশনে পুলিশের লোকজনকে সাসপেন্ড করতে হয়েছে। সো এই নাম দিয়ে এই কাজটা করা যায়, এটা ফ্যাক্ট বাংলাদেশে এখন, এবং এই কাজটা হয়েছে কোনো না কোনো ফর্মে। আমি আবার পাল্টা একটা প্রশ্ন করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতার মুখ থেকে যে বক্তব্য এসছে, আবারও বলছি সেটা খুবই অ্যালার্মিং। উনি বলছেন ওনাদের কাছে খবর আসে মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট হচ্ছে, ফাইন, ধরে নিলাম কিছু লুটপাটকারী চোর ডাকাত ওটা করছে, তারপর তারা 15-16 জন গিয়ে ওটা ঠেকানোর জন্য যান। এই কথাটা শেখ হাসিনার পতনের পর থেকে বলছে, আজকে 6 মাস পরেও বলছি। ওনারা কারা ওদেরকে ঠেকানোর? ওনারা কারা? এই যে আপনারা কারা বললে রীতিমতো খুবই রিয়াকশন হয়েছিল। ওনারা কারা আমরা জানি, আমার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানুষজন কারা আমরা জানি, অসাধারণ রোল তাদের আছে, কিন্তু ওনারা কারা তাদেরকে ঠেকানোর জন্য? বাক্যটা হচ্ছে এটা। 6 মাস পরেও যদি এই পরিস্থিতি, মাঠে এখন তো সেনাবাহিনীও আছে উইথ দ্য ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এবং এই ছাত্ররা যদি থানার সাথে কথা বলেন, প্রয়োজনে মিলিটারির সাথে কথা বলেন, সেগুলো ঠেকানো যাবে না? তারা যাচ্ছেন কেন? আবারও বলছি, তারা কারা এটা ঠেকানোর? তারা পুলিশ? মানে ছাত্রলীগ যা করতো এক সময়, যখন বিএনপি নাশকতা করতে পারে তাই আমরা মাঠে লাঠিসোঁটা নিয়ে বসে আছি, তখন এই কথাগুলো খুব বলতাম। আমি এই কথাগুলো আজ আবার বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুলিশের দায়িত্ব পায়নি। যখন দেশে সরকার ছিল না বা সরকার গঠন হয়েছে, পুলিশ ছিল না, কিছু কিছু ক্ষেত্রে তারা গেছেন, ওটুকুকেও যদি আমরা একটু ছাড়ও দিই, তখনও আমার মনে হয়েছে কতগুলো ক্ষেত্রে দরকার ছিল না, কিন্তু তারা গেছেন, কারণ সেনাবাহিনী তখনও ছিল। এই যাওয়াটা তখনও সমালোচনা করেছি, আর 6 মাস পর এই কাজটা করা কিন্তু একটা ভয়ঙ্কর সিগন্যাল দেয়। এই সরকার তাহলে কি এই ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না? তারা তাদের মতো করে এখন মাঠে কন্ট্রোলের বাইরে যা কোনো কিছু করছে, কিংবা মাঠে তাদের এক সময় যে সক্ষমতা ছিল, তারা যেখানে যান পরিচয় দিয়ে যে কোনো কিছু করতে পারেন, প্রয়োজনে ওকে ঠেকাতে পারেন, ওকে থামাতে পারেন, সেগুলো করতে পারেন, সেটা কমে আসছিল বলে তারা এখন আবার মাঠে শক্তি প্রদর্শন করতে শুরু করছেন, মাঠের মধ্যে শক্তি নিয়ে। যে বয়স তাদের, এই অ্যাডভেঞ্চারিজম তাদের ভালো লাগারই কথা, কিন্তু সেটা সবচেয়ে জরুরি কথা। আসল কথা হলো দুটো, সরকারের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে, এটা আস্তে আস্তে আরো খুব ক্লিয়ারলি প্রকাশিত হতে শুরু করেছে। এটাই অ্যালার্মিং এর জায়গা। আমি একটা ভিডিও করব ভারতীয় মিডিয়া কি বলছে না বলছে সেসব নিয়ে, ওখানেও মূলত এটাই আর্গুমেন্ট এবং লজিক করি। 6 মাস পর সারা দেশে এত ওয়াইড স্প্রেড হামলা ভাঙচুরের ঘটনা ঘটছে, সেইখানে দাঁড়িয়ে সরকার কোনো ব্যবস্থা নিতে পারছে না। এবং আবারও বলি, আমাদের মিলিটারি এখন মাঠে আছে, এটা আমাদের সেনাবাহিনীর প্রতি একটা খুব বড় অপমানসূচক ব্যাপার। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, দে ক্যান ডিসাইড দেমসেলভস, তারা নিজের মতো সিদ্ধান্ত নিয়ে পদক্ষেপ নিতে পারেন যেখানে প্রয়োজন, কিন্তু হচ্ছে না। সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন ফেল করছে। আর সবচেয়ে জরুরি কথা যেটা, আওয়ামী লীগ পাল্টা পিটুনি শুরু করেছে। এর আগে শুধু গোপালগঞ্জে আমি 3টা ঘটনা নিয়ে ভিডিও করেছিলাম। সেনাবাহিনীর গাড়িতে হামলা হয়েছিল হাসিনা পালিয়ে যাওয়ার 5-7 দিনের মধ্যেই। মাসখানেক পর বিএনপির একটা নেতার গাড়ি বহরে হামলা হয়ে একজন মারাও গিয়েছিল, 50 জন আহত হয়েছিল। এবং 2-3 দিন আগে, 4 দিন আগে আওয়ামী লীগের কর্মসূচিতে, সোকল কর্মসূচিতে লিফলেট বিতরণের সময় একজনকে গ্রেফতার করার পর পুলিশের গাড়িতে হামলা হয়েছে। গোপালগঞ্জের ভেতরে কিছু ঘটনা আওয়ামী লীগ পাল্টা রিটালিয়েট করছিল। যেদিন গোপালগঞ্জে হামলা, সেদিন পাবনাতে আবার একজনকে গাড়ি থেকে জয় বাংলা স্লোগান নিয়ে যায়। আমরা খেয়াল করছি, গোপালগঞ্জ ছিল, পাবনায় হয়েছে, গাজীপুরে হলো, এবং এটা আরো ভয়ঙ্কর হলো। 15 জন অন্তত আহত হয়েছে, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা খুবই চাই গভীরভাবে তাদের কোনো রকম বড় ক্ষতি না হয়ে যাক, তারা বেঁচে থাকুন এবং কোনো রকম মেজর ক্ষতিগ্রস্ততার মধ্যে তারা না থাকুন। কিন্তু যতটুকু হয়েছে, আস্তে আস্তে আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় তার শক্তি দেখাতে পারছে। এই ঘটনাটা ঘটেছে আসলে সরকারের নির্লিপ্ততার কারণে। সরকার তার অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবেই চালাতে পারছে না, পুলিশ পারছে না। না পারলে আমরা চেঞ্জ দেখতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা যদি না পারেন, ওই জায়গায় অন্য কেউ আসুক, কিন্তু তাকে বা কাউকে সেই দায়িত্ব নিতে হবে, সরকারকে নিতে হবে, এবং উনি না পারলে আর কেউ আসুক। শেখ হাসিনার পুলিশ এই হয়েছে ওই হয়েছে, 6 মাস পরও কাজ করতে পারবে না, হতে পারে না, কোনোভাবেই হতে পারে না। ফলে এই নির্লিপ্ততাগুলো এই পুলিশ বাহিনী এবং সেনাবাহিনীর ওপরেও প্রশ্ন তৈরি করছে।
আমি প্রায় মাজার ভাঙার ঘটনা বলি, 80টা মাজার ভাঙা হয়েছে। ব্যবস্থা নিলে 80টা মাজার ভাঙা হতো না। ব্যবস্থা মানে প্রেস নোট দেয়া না, আমরা এখন থেকে কিন্তু কঠোর হলাম। এখন থেকে কঠোর হলেও যদি হয়, তার আগের ঘটনাগুলোর ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, বিচারিক ব্যবস্থা নিতে হবে, নেওয়া হয়নি। ফলে পুলিশ আদতে কিছু করবে কোনো কিছু ঠেকানোর জন্য, এটা মনে হয় না। এখন ব্যাপারগুলো দুই পক্ষের কাছে, ছাত্র জনতা বলে যারা তাদেরকে পরিচয় দিচ্ছেন তারাও মনে করে পুলিশ এভাবে না হলে আমরাই মাঠে পুলিশ হিসাবে থাকছি। আর আওয়ামী লীগ এখন বেশ কিছু জায়গায় কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখছে তারা অনেক কিছু করে ফেলতে পারছেন। এটা খুব অ্যালার্মিং জায়গা এবং এটা এক্সক্লুসিভলি এই সরকারের ব্যর্থতার কারণে হয়েছে। কোনো রকম কোনো কনফিউশন নেই। যতদিন পর্যন্ত সরকার তার নিজের সক্ষমতা, নিজের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, তার বল প্রয়োগের ক্ষমতা দেখাতে না পারবে, লেজিটিমেটলি, প্রায় বলি কথাটা, বল প্রয়োগ করবে সরকার, সরকারের বল প্রয়োগ করার সক্ষমতা আছে, অধিকার আছে, সেটা যদি আইন, সংবিধান, বিধিবিধানের চৌহদ্দির মধ্যে হয়, সেটা কোনো সমস্যা তৈরি করে না। এর বাইরে হলে সমস্যা তৈরি করে। অবৈধ, বেআইনি, বর্বর বল প্রয়োগ শেখ হাসিনা যেটা করতেন সেটা ঘৃণা করে মানুষ। কিন্তু কোথাও কোনোখানে সরকারকে আমি দেখি নাই, সরকার যে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, প্রয়োজনে সে বল প্রয়োগ করে, কোথাও কিছু না। সেটার মাসুল আমরা দিচ্ছি এবং খুব বাজে মেসেজ মাঠে চলে গেছে। আমি কিন্তু বিপদ দেখতে পাচ্ছি, প্রায় বলছি যে মব থামানো যাচ্ছে না। অনেকেই এখন বিভিন্ন জায়গায় 15-20 জন 50 জন মিলে যে কোনো কিছু করে ফেলছেন, করবেন। দফায় দফায় বলেছি এটা নিয়ে কথা, অনেকের পছন্দ হয়নি, তারপরও বলেছি। এখন আমি দেখছি আওয়ামী লীগ এখন পাল্টা মার শুরু করবে এবং এই মারের আবার একটা কারণ আছে, আমরা অনেকে হয়তো খেয়াল করি না। এটা আবার খুব স্বাভাবিকভাবে আওয়ামী লীগের হাতে মার খেয়ে আমাদের স্টুডেন্টরা ক্ষুব্ধ হবেই, ক্ষুব্ধ হবেই। আওয়ামী লীগের হাতে মার, শেখ হাসিনার বক্তব্য শুনে আমাদের গা জ্বলে যায়, আওয়ামী লীগ আমাদেরকে পেটাবে। ফলে স্বাভাবিকভাবে যেটা হবে, এবার আওয়ামী লীগের উপর আবার পাল্টা হামলা শুরু হওয়ার টেন্ডেন্সি হতে পারে, কারণ সরকার তো কিছু করবে না, কিছু করছে না। ইনস্ট্যান্টলি যদি সব জায়গায় ব্যবস্থা নেওয়া হতো, যেখানে যেখানে হয়েছে ব্যবস্থা নেওয়া হতো, গ্রেফতার করা হতো, বিচারের আওতায় আনা হতো, তাহলে সমস্যা ছিল না। কিন্তু না, ওটা যখন হবে না, খুব স্বাভাবিকভাবেই মানুষজন তখন সিনেমার ভাষায় নিজের হাতে আইন তুলে নেওয়া, আমরা যতই বলি না আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু আইন নিজের হাতে তুলে নেবেন এবং এটা আবার একটা পাল্টাপাল্টি এনার্কি তৈরি করবে। এবং আমি নিশ্চিত আওয়ামী লীগ আরো বিভিন্ন জায়গায় এই হামলাগুলো করবে, ওরা চাইবে প্রভোগ করতে। শেখ হাসিনা, তার বড় বড় নেতা সবাই আরামে আছে, কিন্তু এরকম কিছু লোকজনকে দিয়ে প্রভোগ করিয়ে পেটাবে, যাতে তাদেরকে পাল্টা পেটানো হয়। এই ঘটনাগুলো ক্রমাগত তারা মাঠে ঘটাতে থাকবে, নানান রকম কেওস এবং ডিস্টারবেন্স তৈরি করার জন্য। অত্যন্ত অত্যন্ত ব্যর্থতার পরিচয় দেওয়া সরকার আমাদেরকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। আমাদের কেয়ারফুল থাকা জরুরি এবং সরকারের উপরে কঠোর চাপ তৈরি করা জরুরি। বাংলাদেশে গত 5ই অগাস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির বড় এবং মধ্যম সারির অনেক নেতা পালিয়ে ভারত যান। তবে দলটির নেতারা বিষয়টিকে সাময়িকভাবে আত্মগোপনে থাকা হিসেবেই দেখেন। অন্যদিকে দলটির প্রধান শেখ হাসিনাও অবস্থান করছেন ভারতে, ফলে কার্যত ভারতে বসেই আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় কার্যক্রম চালাচ্ছেন। আওয়ামী লীগের যেসব নেতারা ভারতে অবস্থান করছেন তাদের একটা বড় অংশ পশ্চিমবঙ্গে আছেন। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকা ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়, কেউ দিল্লিতে, কেউ আবার ত্রিপুরায় বাসা নিয়ে থাকছেন। তবে ইউরোপ সহ অন্যান্য দেশেও আওয়ামী লীগ নেতাদের কেউ কেউ অবস্থান করছেন। এদের কেউ 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে চলে গেছেন ভারতে, কেউ আবার কয়েক মাস পরে গেছেন। প্রথম সারির বা ক্যাটাগরি 1 এর নেতাদের মধ্যে অন্তত 200 জন পশ্চিমবঙ্গে বাস করছেন। এই শ্রেণীর নেতাদের মধ্যে যেমন আছেন দল এবং সাবেক সরকারের শীর্ষ পদাধিকারী এবং মন্ত্রীরা, তেমনই আছেন প্রায় 70 জন সংসদ সদস্য। বাকিদের মধ্যে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার, পুলিশের সিনিয়র কর্মকর্তা, আওয়ামী লীগের অনেক জেলা সভাপতি, সম্পাদকরা, জেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলির শীর্ষ নেতারাও। এদের বেশিরভাগই নেতা, নেত্রী এবং নারী কর্মীরা খুব কমই আছেন সেখানে। পশ্চিমবঙ্গের ক্যাটাগরি 1 এ নেতা এবং সরকারি কর্মকর্তা ছাড়াও উপজেলা স্তরের সভাপতি, সম্পাদক, জুনিয়র এবং কম গুরুত্বপূর্ণ আওয়ামী লীগ নেতাদের সংখ্যাটা প্রায় 1000-এর কাছাকাছি। ভারতীয় নিরাপত্তা এজেন্সি ও গোয়েন্দা সূত্রগুলো বলছে মেঘালয়, ত্রিপুরা এবং
পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়েই 5ই অগাস্টের পরের কয়েকদিন অনেক আওয়ামী লীগ নেতা ভারতে প্রবেশ করেন। এক্ষেত্রে পেট্রোপল বেনাপোলের মতো দক্ষিণবঙ্গের সীমান্ত চেকপোস্টগুলি কিছুটা এড়িয়ে চলা হয়েছে, কারণ ওই সীমান্তগুলি খুবই জনপ্রিয় এবং বহু মানুষের যাতায়াত থাকে সেগুলিতে। এভাবেই জঙ্গলের মধ্য দিয়ে ভীষণ কষ্টকর পথ পাড়ি দিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে আত্মগোপন করে আছেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানাও দিল্লিতে আছেন 5ই অগাস্ট থেকে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান তাদের নিয়ে দিল্লির উপকণ্ঠে হিল্টন বিমান ঘাঁটিতে পৌঁছে দেয়। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সবসময়ই একটি অভিযোগ উঠে এসেছে, তার সঙ্গে ভারতের বিশেষ সখ্যতা ছিল। তাই তিনি দেশ ত্যাগের পরে যে প্রথমে ভারতেই উঠবেন এটা কিছুটা স্বাভাবিক। তবে অন্য কোনো দেশে যে তিনি যাবেন না, দিল্লিতেই থেকে যাবেন আপাতত, এটা অনেকেই আন্দাজ করেনি হয়তো। শেখ হাসিনা নিরুপায় হয়ে ভারতে যেতে বাধ্য হয়েছেন। একটা চক্রান্তকারী অশুভ শক্তি তাকে ভারতে যেতে বাধ্য করে। আবার ভারতই আমাদের নিকটতম প্রতিবেশী এবং বন্ধু রাষ্ট্র, ফলে খুব কম সময়ে আমাদের দেশ থেকে সেখানে গিয়ে বসবাস করা যায়। কথাগুলি বলছিলেন আওয়ামী লীগের একজন উচ্চ পর্যায়ের নেতা। এই প্রথমবার নয়, সেই মুক্তিযুদ্ধের সময়ও লাখ লাখ মানুষ আমাদের দেশ থেকে ভারত চলে গিয়েছিলেন উদ্বাস্তু হয়ে। দীর্ঘদিন তাদের খাদ্য, বাসস্থান, চিকিৎসা সবকিছুই ব্যবস্থা করেছিল ভারত। তাই রাজনৈতিক কারণে দেশ ছাড়তে হলে ভারত স্বাভাবিকভাবেই প্রথম পছন্দ, সেটা যে কোনো দলের জন্য প্রযোজ্য। কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিম। ভারত এবং অন্যান্য দেশে যেসব আওয়ামী লীগ নেতারা আত্মগোপন করে আছেন তাদের মূল যোগাযোগের মাধ্যম এখন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মতো নানা ডিজিটাল মাধ্যম। তবে যারা কলকাতার পার্শ্ববর্তী এলাকায় আছেন নিয়মিতই তাদের দেখা সাক্ষাৎ হয়, একে অন্যের বাসায় যান। আর সারা বিশ্বে এবং বাংলাদেশে কর্মীদের মধ্যে যোগাযোগ হয় মূলত ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল যুগে কে কোথায় থাকলো সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। ডিজিটাল যোগাযোগ মাধ্যম এতটা উন্নত হয়ে গেছে যে একই সঙ্গে সারা বিশ্বে ছড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলা সম্ভব। আর এই সুবিধাকে কাজে লাগিয়েই 5 অগাস্টের পর বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের যেসব কর্মীরা এখনো রয়ে গেছেন তাদের মনোবল চাঙ্গা করার চেষ্টা করে যাচ্ছেন দলের নেতৃত্বস্থানীয় নেতারা। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের নেতারা বলছেন, শুধু তাদের দলীয় নেতাকর্মী নন, বহু মানুষ যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে, প্রগতিশীল ভাবনায় বিশ্বাসী, তাদেরকেও মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। এমনকি দলের কর্মীরা যারা দেশে আছেন তাদেরকে আওয়ামী লীগ পরিচয় দেওয়ারও অধিকার কেড়ে নিয়েছে অবৈধ অসাংবিধানিক ডক্টর ইউনূস সরকার। আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে অনেক গ্রুপ তৈরি হয়েছে নানা স্তরে যোগাযোগ রক্ষার জন্য। সেখানে বাংলাদেশের নেতাকর্মীরা যেমন পোস্ট করছেন তেমনি নানান নির্দেশনা দিচ্ছেন আত্মগোপনে থাকা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা। ওইসব গ্রুপে নিয়মিত ভয়েস চ্যাট হয়, মতামত বিনিময় করেন নেতাকর্মীরা। সম্প্রতি যেসব কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ সেই সব কেমন ভাবে চলছে বাংলাদেশের নানান এলাকা, সেই সব ছবি, ভিডিও ওই গ্রুপগুলোতে নিয়মিত শেয়ার করা হয়। কোন এলাকায় কোন আওয়ামী লীগ নেতার উপরে হামলা হলো বা কাকে গ্রেফতার করলো পুলিশ, সেই সব তথ্য ওইসব গ্রুপে দেয়া হয়। আত্মগোপনের থেকেও এভাবেই ডিজিটাল মাধ্যম ব্যবহার করে কর্মীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ আছে, তবে তাদের মধ্যে কারো কারো সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে কিনা তা জানা যায়নি। তাদের দাবি, শেখ হাসিনা নিয়মিতই নেতা থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ কর্মীদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করেন। একজন বলছিলেন, শেখ হাসিনাকে অ্যাপের মাধ্যমে মেসেজ পাঠিয়ে রাখলে তিনি পরে তার সময় মতো উত্তর দেন। আবার নানা সময়ে তাকে ফেসবুক লাইভে আসতেও দেখা গেছে। বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপেও তিনি যোগ দিয়ে নানান নির্দেশনা দেন, বক্তব্য তুলে ধরেন। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনা যত ভাষণ দিয়েছেন তার সবই অডিওতে। 5ই অগাস্টের পর থেকে তার কোনো ভিডিও এখনো পর্যন্ত জনসম্মুখে আসেনি। দর্শক, বিষয়টি আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। আর যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করবে তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।